हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে লীলা রয় ম্যামের যে বইটা আমরা সলভ করছিলাম সেই বইটার আজকে আমরা সেট নম্বর 14 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন যে 48.03 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। ঠিক আছে, এবার এখানে এটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে, এটা বর্গমূল দেওয়া আছে যে 5.7 হবে। তো 5.7-এর আমরা যদি বর্গটাকে বের করি, 5.7-এর বর্গ মানে কি, এর স্কোয়ারটাকে যদি বের করি তাহলে কত হবে, আগে সেটা আমরা বের করি। তাহলে এদিকে 5 5 25, এদিকে হচ্ছে 7 7 49 হলো, 5 7 35, 35 দুগুণে হচ্ছে কত 70। তাহলে এদিকে কত হচ্ছে 9, এদিকে হচ্ছে 4, 7 5 12 2, হাতে থাকলো 1 3 32, আর এদিকে 0.7কে দেখো দুইবার গুণ করেছি, 5.7 5.7 করে, মানে দশমিকের পর একটা সংখ্যা দুবার হয়েছে, মানে কি দশমিকের পর দুটো সংখ্যা হবে, মানে 32.49। এটা আমাদের এই 57-র বর্গ পেলাম আমরা। এবার মানে 32.49 এই যে সংখ্যাটা আসবে এটার বর্গমূল মানে এটা, আর এই বর্গমূল কত 5.7। তো এটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে করছি। তাহলে 48.03 থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে 48.03 থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে 14.83 মাইনাস করে দেখো। তো এখানে দেখো শেষে 3 আছে, এটারও শেষে 3 আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা 0 হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের কত আছে 9 আছে আমাদের। তো এখানে তারপরের অপশানটা দেখব, তাহলে 15.5.4 15.5.4। ঠিক আছে, এটাকে মাইনাস করলে দেখো 9 5 আর 1 6 4 10, 5 আর 1 6 2 8, আর এদিকে হচ্ছে কত 3 32.49। ঠিক আছে, এবার দেখো এটাকে বিয়োগ করে কত এলো 32.49 এলো। ঠিক আছে, এদিকে দেখো এটাকে আমরা বর্গ বের করে কত এসেছি 32.49 এসেছি। এবার এটার অর্থ এটাকে অঙ্কটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া আছে যে বিয়োগ করলে কোন সংখ্যার বিয়োগ করলে এই 32.49 এলো বিয়োগ ফলটা। এটার বর্গমূল এটার বর্গমূলই তো 5.7, আর বর্গ করলে হবে কত 32.49। ঠিক আছে, এটাই ঘুরিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমে এটার বর্গ বের করলাম, এটাকে বিয়োগ করে দেখো এটা এসেছে, সুতরাং সেম এসেছে, মানে এটাই অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 506.25 টাকা খরচ করলেন এবং যতদিন এই টাকা খরচ করলেন প্রতিদিন তত টাকা করেই খরচ করলেন। প্রতিদিন কত টাকা খরচ করলেন। যদি এখানে বলা থাকতো এক ব্যক্তি 506.25-এর জায়গায় যদি বলা থাকতো এক ব্যক্তি 100 টাকা করে খরচ করলেন, যতদিন এই টাকা খরচ করেছেন প্রতিদিন তত টাকাই খরচ করেছে, তাহলে এইটাকে শুধু আমাদের বর্গমূল বের করতে হবে। তাহলে এখানে এটার বর্গমূল কত হচ্ছে 10 টাকা, যে যতদিন এই টাকা খরচ করেছে ততদিনই এই টাকা খরচ করলেন, মানে এটা আমাদের বর্গমূল বের করতে হবে। ঠিক একই রকমভাবে 506.25 এটার আমরা যদি বর্গমূল বের করি তাহলে দুটো দুটো করে পেয়ার করলাম, তাহলে এদিকে 2-এর স্কোয়ার প্রথমে কত হচ্ছে 2-এর স্কোয়ার হচ্ছে 4, তারপরে 5 থেকে 4 বাদ দিলে 1, আর এদিক থেকে 0 6 নামলো, তারপরে 2-এর ডবল কত হচ্ছে 4, 4-এর পাশে আমরা 2 রাখবো, তাহলে এদিকে এইখানেও 2 রাখবো, তাহলে ওপরে কত হচ্ছে 22। দেখো এখানে 24, এখানে 18, এখানে 21, অর্থাৎ একটা অপশান এই 22 পয়েন্ট সামথিং হবে। তাহলে এদিকে আমরা আর সলভ করবো না, যেহেতু এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে 22.50 প্রতিদিন কত টাকা করে খরচ করলেন 22.50 টাকা করে খরচ করলেন। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 5 মিটার প্রতি বর্গমিটারে মানে কি, এখানে বর্গমিটারে যখন বলা আছে মানে এটা তোমার ক্ষেত্রফলে আমাদের টাকাটা হিসাব করতে হবে। যদি মিটারে দেওয়া থাকতো তবে আমরা কি করতাম পরিসীমা বের করতাম। তো এখানে বর্গমিটার দেওয়া আছে মানে আমরা কি করব ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ঘরের যে ক্ষেত্রফলের ফর্মুলা কি 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি এটা হচ্ছে পরিসীমা। পরিসীমার সঙ্গে যখন হাইটটাকে গুণ করব তখন আমরা কি পাবো এরিয়া পাবো, অর্থাৎ ক্ষেত্রফল পাবো। ঠিক আছে,
প্রতি বর্গমিটারে 5 টাকা, তাহলে এক বর্গমিটারে 5 টাকা, তাহলে এত বর্গমিটারে কত হবে? তাহলে এদিকে জাস্ট আমরা আগে ক্ষেত্রফলটা বের করি। তাহলে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7। আর হাইট কত আছে? হাইট আমাদের উচ্চতাটা দেখো 5 মিটার দেওয়া আছে, তাহলে গণিত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 7 10 70 বর্গমিটার, এটা হচ্ছে ঘরের ক্ষেত্রফল। এবার 5 টাকা হিসেবে, মানে 1 বর্গমিটারে 5 টাকা, তাহলে 70 বর্গমিটারে কত খরচ হবে? তাহলে এখানে জাস্ট 5 দিয়ে গুণ করো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 7 35, অর্থাৎ 350 টাকা কিন্তু খরচ হবে। কোন অপশানে আছে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 36 মিটার দৈর্ঘ্য ও 28 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার উঠানকে সমান আকারের বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ঢাকতে কতগুলি পাথর লাগবে? এখানে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, মানে এটা আমাদের আয়তকার দেওয়া আছে, এখানে বলাও আছে আয়তকার। এখান থেকে কি করতে হবে? আয়তকার অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা থেকে বর্গাকার পাথর মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমাদের ভাগ করতে হবে, তবে আমরা নাম্বার পাবো। ঠিক আছে, ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা নাম্বার পাবো। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলা আছে? 36 গণিত হচ্ছে কত? 28 বলা আছে। এবার আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে বলা আছে সমান আকারের, এই দুটো থেকেই সমান আকারের বৃহত্তম সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? গসাগু বের করতে হয়। এখানে আমাদের হিন্ট দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমাদের হিন্ট দেওয়া আছে। বৃহত্তম মানে আমাদের কি? গসাগু বের করতে হয়। যদি ক্ষুদ্রতম বলতো তবে আমরা লসাগু বের করতাম। তাহলে 36 আর 28-এর গসাগু কত হবে? HCF হবে 4 হবে। ঠিক আছে, একটা 4 9 36 আর একটা 4 7 28, দুটোর মধ্যে কমন হচ্ছে 4। তাহলে এখানে সমান আকারের বৃহত্তম বর্গাকার, এখানে 4, এইটা হলো আমাদের গসাগু। এই 4টাই হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে বাহুর স্কোয়ার কি হয়? ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে এখানে বাহু গণিত বাহু। তাহলে এদিকে 4 7 28, এদিকে 4 9 36, তাহলে এদিকে 7 9 63টি কিন্তু বলা আছে কতটি পাথর লাগবে, অর্থাৎ 63টি কিন্তু পাথর লাগবে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল 100 বর্গমিটার, তবে তার উচ্চতা কত? এই অঙ্কটা আমরা যেটা করলাম, যে একটা ঘরের ক্ষেত্রফল কি করতে হয়? পরিসীমার সাথে উচ্চতা গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেম এটাও একই অঙ্ক, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান বলা আছে। দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা আমাদের একই বলা আছে। একই মানে সেটাকে এক্স কিংবা ওয়াই কিংবা যাই ধরো, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিই। ঠিক আছে, এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, আর উচ্চতাও এক্স, ইন্টু উচ্চতাও আমাদের এক্স। ঠিক আছে, এটা সমান কি? এইটা সমান ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বলা আছে কত? 100। 2 গণিত এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x হবে। ঠিক আছে, গণিত হচ্ছে কত? এক্স। এবার এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 100। এবার এখানে আমাদের কি বলা আছে? এই কাটাকুটি করো, 2 দুগুণে 4, 4 দিয়ে কাটো, 4 25 100। ঠিক আছে, 4 25 100, এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হবে। ঠিক আছে, এক্সের স্কোয়ার উঠে এদিকে কী হবে? রুট হবে, রুট 25, তাহলে বাইরে বেরিয়ে এসে কী হবে? 5 হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান হচ্ছে কত? 5। তাহলে এখানে দৈর্ঘ্য 5, প্রস্থ 5, উচ্চতাও 5। তো এখানে আমাদের উচ্চতা চেয়েছে, তাহলে 5 মিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 105 হলে সংখ্যা দুটির গসাগু কত হবে? দুটি সংখ্যার অনুপাত 3.5, তাদের লসাগু। তাহলে একটাকে 3x ধরো, ঠিক আছে, একটা সংখ্যাকে 3x ধরো, একটাকে 5x ধরো, এদের লসাগু কত হবে? এলসিএম হবে 3 5 15, আর দুটোর মধ্যে কি কমন আছে? এক্স, 15x, এটা হয়ে গেল লসাগু। কিন্তু এটার ভ্যালু বলা আছে কত? 105 বলা আছে। তাহলে এখানে 15 দিয়ে যদি কাটো, 7 15 105 হয়, তাহলে সংখ্যা দুটির গসাগু। তাহলে সংখ্যা দুটি কি হচ্ছে? একটা হচ্ছে 3x, অর্থাৎ 3 গণিত এক্সের ভ্যালু হচ্ছে 7, আর একটা হচ্ছে 5 গণিত এক্সের ভ্যালু হচ্ছে কত? 7। দুটোর মধ্যে যেটা কমন থাকে সেটা হয় আমাদের গসাগু। দুটোর মধ্যে দেখো 7 কমন আছে। ঠিক আছে, তাহলে এটার যে HCF সেটা হবে কত? 7 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 2/3 অপর বিদ্যালয়ে ছাত্র সংখ্যার 1/2 সমান। দ্বিতীয় বিদ্যালয় থেকে 60 জন ছাত্র এসে ভর্তি হলে দুটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যার অনুপাত 1:1 হয়। তবে পূর্বে প্রথমে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যার 2/3 অপর বিদ্যালয়ে ছাত্র সংখ্যার 1/2 সমান। তাহলে প্রথম বিদ্যালয়টাকে আমরা x ধরলাম, এটার 2/3 মানে হচ্ছে কত? 2x/3 সমান অপর বিদ্যালয়টাকে আমরা y ধরলাম, এটার 1/2 গুণ করলে কত হবে? এটা y/2। ঠিক আছে, কোনাগুনি গুণ করো, অর্থাৎ এদিকে হচ্ছে 4x সমান হচ্ছে কত? 3y। তাহলে এদিকে x/y এটা সমান কত হবে? তাহলে ওপরে 3 তলায় হচ্ছে 4। প্রথম যে বিদ্যালয় এর যে ছাত্রের অনুপাত সেটা হচ্ছে 3 ইউনিট, আর দ্বিতীয় বিদ্যালয়ের সেটা হচ্ছে 4 ইউনিট। দ্বিতীয় বিদ্যালয় থেকে 60 জন ছাত্র এসেছে কোন বিদ্যালয়ে? প্রথম বিদ্যালয়ে। ঠিক আছে, তাহলে এদিকে একটাকে 3x ধরো আর একটাকে 4x ধরো, ওই xy তো ধরেছো, তাহলে এইটাকে আমাদের কমন একই ধরতে হবে। একটাকে 3a ধরো, এটাকে 4a ধরো। ঠিক আছে, 3a প্রথম বিদ্যালয়টা আর দ্বিতীয় বিদ্যালয়টা হচ্ছে 4। দ্বিতীয় বিদ্যালয় থেকে 60 জন কিন্তু এসে ভর্তি হচ্ছে, মানে দ্বিতীয় বিদ্যালয় থেকে চলে যাচ্ছে 60 জন, কিন্তু প্রথম বিদ্যালয়ে আবার চলে আসছে 60 জন। যে রেশিওটা সেটা হচ্ছে 1:1। এটাকে সলভ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে 1:1 যেহেতু আছে, তাহলে এখানে 3a + 60 এটা সমান 4a - 60 হবে। তাহলে 4a থেকে 3a বাদলে একটা a, আর এই -60টা সমান এদিকে +60 অর্থাৎ 120। তাহলে a সমান কত? a সমান হচ্ছে 120। এবার এখানে কি বলা আছে? পূর্বে প্রথম বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে প্রথম বিদ্যালয়ে ছাত্র সংখ্যা আমরা পূর্বে প্রথম বিদ্যালয়ে 3a ছিল। ঠিক আছে, প্রথম বিদ্যালয়ে 3a ছিল, তাহলে 3a এর ভ্যালু কত? a এর ভ্যালু 120 পেয়েছি, তাহলে 3 বরং 36 অর্থাৎ 360 ছিল। পূর্বে যে বিদ্যালয় প্রথম বিদ্যালয়ে 360 ছিল। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট। যদি দ্বিতীয় বিদ্যালয় বলতো তাহলে 4a, তাহলে 4 × 120 হতো দ্বিতীয় বিদ্যালয়ে, অর্থাৎ 480 হতো। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ফরিদপুরের নিয়ামত চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছেন। এর ফলে ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে, এবং কিন্তু তার জন্য তার চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে যে জমিতে 450 টাকা খরচ করে 7200 টাকা ফলন পেতেন, এখন সেই জমিতে নিয়ামত চাচার আয় আগের তুলনায় কত বেশি হবে? তাহলে আগে যে জমিতে সে 425 টাকা খরচ করতো, ঠিক আছে, এক্সপেন্ডিচার কত? 450 টাকা, ফলন পেত কত টাকা? তাহলে এটাকে বাংলাতেই লিখি। তাহলে এখানে প্রথমে খরচ কত হতো? ঠিক আছে, খরচ হতো 450 টাকা, আর এদিকে ফলন কত পেত? 1220 টাকার ফলন পেত, মানে টোটালটা। তাহলে সে আয় কত টাকা তার হতো? তাহলে আয় তার কত টাকা হতো? তাহলে এখানে আয় কত হতো? তাহলে এখানে ফলন থেকে খরচ মাইনাস করো, তাহলে 1220 থেকে 450 মাইনাস করো। ঠিক আছে, 1220 থেকে 450 মাইনাস করলে কত হবে? এটার অ্যান্সার করো। 1220 থেকে 450 770, তাহলে তার আয় আগে হতো 770 টাকা। ঠিক আছে, এবার এখানে কি বলা আছে? তার ফলন 30% প্রথমে বৃদ্ধি পেল, তাহলে তার ফলন 1220 ছিল, এবার 30% বৃদ্ধি পেল, তাহলে 1220 30% বৃদ্ধি অর্থাৎ 130, তলায় হচ্ছে 100, এই 0 তো কাটাই যাবে। তাহলে এদিকে কত গুণ করে কত হচ্ছে? 122-এর সাথে 13 গুণ করলে কত হবে? গুণিত 13, তাহলে 13 দুগুণে 26, 8, 6, 1586।
আর এদিকে খরচ আবার কি বলা আছে 35% বেড়ে গেছে, তাহলে 450 টাকার 35% কত হবে, 35% বেড়ে অর্থাৎ 135, তলায় হচ্ছে 100, একটা 0 0 কাটো, তাহলে 135-এর সাথে 135-এর সাথে যদি কত গুণ করতে হবে 45, 6075, আর নিচে একটা 0 আছে তাহলে ওপরে এক ঘর আগে দশমিক যাবে, তাহলে এখানে 607.5, ঠিক আছে 607.5। এবার এখানে আয় যেমন বের করলাম যে তার টোটাল যত ফলন হয়েছিল, ফলন থেকে যখন খরচ মাইনাস করলাম তখন আয় হলো। একই রকমভাবে এখানে এবার এটার আয় কত হলো দেখো, তাহলে এখানে ফলন থেকে অর্থাৎ 1586 থেকে আমাদের মাইনাস করতে হবে কত, 1586 থেকে মাইনাস করতে হবে 607.5, ঠিক আছে 607.5 অর্থাৎ 978.5। তাহলে এটাকে বিয়োগ করে কত হচ্ছে, এটাকে বিয়োগ করে হচ্ছে 978.5, ঠিক আছে এইটা হচ্ছে তার আয়। এবার বলা আছে কত আয় কত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে আয় কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল 770, এখন হচ্ছে কত 978.5, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে মাইনাস করলে হবে 208.50 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। সিম্পল অঙ্ক, যে প্রথমে পেঁয়াজের ব্যবহার ছিল 100, ঠিক আছে পেঁয়াজের ব্যবহার ছিল 100 থেকে 20% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে 120 হয়েছে, ঠিক আছে। এবার তাকে খরচ অপরিবর্তিত রাখবে মানে তাকে 100-তে ফিরে যেতে গেলে কত কমাতে হবে, তাহলে 20 কমাতে হচ্ছে, কত থেকে কমাতে হচ্ছে 120 থেকে, ইন্টু হচ্ছে 100, কাটো 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50/3 বা 3 × 48, 16.2/3% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 16.2/3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জল জমে বরফের আয়তনে 10% বৃদ্ধি পায়, বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। মানে যখন জল থেকে বরফে হলো তখন আয়তন 10% বৃদ্ধি পেল, তখন প্রথমে জল ছিল বরফে পরিণত হলো, 10% বৃদ্ধি মানে কত হলো 110 হলো। আবার বরফ থেকে আবার জলে গেলে কত কমবে, তাহলে এদিকে আমাদের 110 থেকে 100 যাচ্ছে মানে 10 কমছে, কত থেকে কমছে 110 থেকে কমছে, তাহলে পার্সেন্টেজের 100 বের করে নাও, তাহলে এদিকে হচ্ছে কত এই ওপরে 100 তলায় 11 অর্থাৎ 9 11 99, 1 ভাগ শেষ, তাহলে 1 ওপরে তলায় হচ্ছে 11, 9.1/11%, 9.1/11%। দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7, তবে সংখ্যা দুটি কী কী। দুটি সংখ্যার গুণফল অর্থাৎ দুটি সংখ্যা, একটাকে এক্স ধরো আর একটাকে ওয়াই ধরো, তাহলে এক্স গণিত ওয়াইয়ের মান হচ্ছে কত 1575, ঠিক আছে 1575। আর এদিকে ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত, সমান হচ্ছে কত 7, তাহলে এটাকে ধরো এক্স সমান কত, এক্স সমান 7-এর সাথে ওয়াই গুণ করে দাও 7y, তাহলে এক্স সমান কত পেলাম আমরা 7y, তাহলে এক্সের জায়গায় আমরা কি লিখবো 7y লিখবো, তাহলে 7y গণিত আবার ওয়াই আছে পাশে, এটা সমান কত 1575। 7 দিয়ে কাটো, 7 দিয়ে হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7 35, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াইয়ের স্কোয়ার হয়, এটা সমান কত, এটা সমান হচ্ছে 225, তাহলে এদিকে স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 15, তাহলে ওয়াই সমান যদি 15 হয় তাহলে এক্স সমান কত হবে, তাহলে 7 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15, তাহলে 7 15 105। তাহলে এখানে কি বলা আছে সংখ্যা দুটি কী কী, একটা 105 আর একটা হচ্ছে 15, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, প্রথমে এটা আমাদের আছে এইটা আমাদের আমি একটা ট্রিক্স মনে করিয়েছি যে এ ফার্স্ট আর একটা হচ্ছে লাস্ট, ঠিক আছে ফার্স্ট আর একটা হচ্ছে লাস্ট, এটা এই ট্রিক্স মনে করার প্রথম মানে ট্রিক্সটা মনে রাখবে, এটার ক্ষেত্রে এইটার ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই হবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট মানে কি, এইখানে ফার্স্টটা প্রথমে এইদিকে দেখো ওপরে এটার 1 আছে, যদি 1 থাকতো এ আছে এখানে যদি 1 থাকতো তবে আমরা ধরতাম, মানে এইটাকে আমরা প্রথমে সলভ করব যেহেতু এটার ওপরে 1 আছে, ঠিক আছে। তাহলে এটাকে প্রথমে আমরা সলভ করব,
তাহলে প্রথমে ফার্স্ট মানে এটাকে লিখব, তারপরে তার নিচেরটাকে লিখব, লাস্ট এখনও কিন্তু আসেনি, উত্তর করার সময় লাস্ট আর অঙ্ক করার সময় ফার্স্ট, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এ এটাকে লিখলাম। এবার প্রথমে এই দুটোকে সলভ করছি, অর্থাৎ একটা দুটো, তাহলে এইদিকে এরকম করে দুটো দাগ টানবো, এরকম করে দুটো সার্কেল করব, ঠিক আছে। এভাবে দুটো করে প্রথমে +1 আছে, তাহলে এখানে +1 লিখলাম, তারপরে -1 আছে মানে এখানে আমরা -1 করলাম। ক্লিয়ার? এবার আমাদের যে কাজ করতে হবে, কি করতে হবে, এইটার সাথে এটা গুণ করে আগেরটাকে যোগ করতে হবে। তাহলে 1 মাইনাস এর সাথে 1 যদি গুণ করি তাহলে 1 মাইনাস এর হবে, এই হবে। এটার সাথে এবার আগের সংখ্যাটাকে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? যেহেতু আগে যোগ সাইনটা আছে। তাহলে 1 মাইনাস এর সাথে এ আমাদের যোগ করতে হবে। তাহলে এইদিকে +a মাইনাস এ কাটা যাবে, শুধু আমাদের 1 পড়ে থাকবে। এই 1-এর সাথে 1 গুণ করলে সেই একই হবে। এবার এটার সাথে কি করতে হবে, আগেরটাকে আমাদের মাইনাস করতে হবে, ঠিক আছে, মাইনাস করতে হবে। তাহলে এবার দেখো এখানে এই 1 আছে, 1, এবার এটাকে আমাদের মাইনাস কেন করব, যেহেতু আগে মাইনাস সাইন আছে। তাহলে এদিকে মাইনাস করতে হবে, কত মাইনাস করতে হবে, আগের সংখ্যাটা। তাহলে 1 মাইনাসে, তাহলে এই মাইনাসের জন্য এটাকে আমি এইভাবে লিখতাম যে 1 মাইনাস এইভাবে লিখতাম। তাহলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হতো, এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যেত আমাদের প্লাস, ঠিক আছে। তাহলে এদিকে 1 + a, তাহলে এদিকে এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে এদিকে দেখো ওপরে এবার অ্যান্সারটা দেখো, এবার লাস্ট মানে কি, এই আমাদের এই লাস্ট সংখ্যাটা a, আর তলায় এখানে কত আছে 1, মানে আগেরটাকে নেব। তাহলে a/1 মানে a, এইটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এইটা না, এবার এখানে আমরা ছেড়েছিলাম 1 মাইনাস, তাহলে 1 মাইনাস ওপরে a আছে, আর এই নিচেরটাকে সলভ করে আমরা a পেলাম। তাহলে এখানে তলা a, এই a কেটে আমাদের 1 পড়ে থাকবে। তাহলে 1 থেকে 1 মাইনাস মানে কত, 0 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। 2 ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7.4, তাদের ব্যয়ের অনুপাত 5.2, প্রত্যেকের মাসিক আয়ের 2000 টাকা সঞ্চয় হলে তাদের মাসিক খরচ কত টাকা? ঠিক আছে, ইনকামের যে রেশিও সেটা বলা আছে কত, সেটা বলা আছে 7.4 বলা আছে, ঠিক আছে। ব্যয়ের এক্সপেন্ডিচারের যে রেশিও সেটা কত বলা আছে, সেটা বলা আছে হচ্ছে আমাদের 5.2 বলা আছে, ঠিক আছে। আয় থেকে ব্যয় মাইনাস করলেই আমাদের সঞ্চয় হয়। তাহলে 7 থেকে 5 মাইনাস করলে 2 দেখো, আর এদিকে 4 থেকে 2 মাইনাস করলে 2। দুজনের সঞ্চয় হচ্ছে কত, সেভিং হচ্ছে 2:2, কিন্তু প্রত্যেকের বলা আছে 2000 টাকা সঞ্চয়, কিন্তু আমরা পেলাম 2 ইউনিট প্রত্যেকের। তাহলে এখানে প্রত্যেক অর্থাৎ একজনের ইউনিট হচ্ছে 2, আর এক ইনকাম সঞ্চয় হচ্ছে 2000 টাকা। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 2000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1000। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1000। এখানে বলা আছে তাদের খরচ কত, খরচ মানে এক্সপেন্ডিচারটা চেয়েছে আমাদের, ব্যয়েরটা, ঠিক আছে। তাহলে এখানে 5 ইউনিট আর 2 ইউনিটের মানটা বের করো। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হলে একটা 5 ইউনিটের ভ্যালু হবে 5000, আর একটা কত, আর একটা হবে 2000। তাহলে একটা হবে 5000, একটা হবে 2000। 10 টাকা লিটার দরে 2 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? 10 টাকা লিটার মানে কি, 1 লিটারের দাম 10 টাকা, তাহলে 12 লিটার দুধের দাম কত? তাহলে 12 লিটার দুধের দাম হচ্ছে 12 গণিত হচ্ছে 10 টাকা। এবার দুধে কত লিটার জল মিশ্রিত করতে হবে? তাহলে 12 লিটার দুধ আছে, ধরলাম 12 লিটার দুধের সাথে x লিটার জল মিশ্রিত করতে হবে। এবার প্রতি টাকা লিটার 8 টাকা লিটার, মানে 1 লিটারের দাম 8 টাকা মিশ্রিত করার পর। তাহলে মিশ্রিত করার পর 1 লিটারের দাম যদি 8 টাকা হয়, তাহলে এত লিটারের দাম কত হবে? তাহলে গণিত 8 হবে। তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে আমাদের, ঠিক আছে, যে এটাও হচ্ছে আমাদের কি 1 লিটারের দাম, ঠিক আছে, যে 1 লিটারের দাম এত টাকা, আর এটাও হচ্ছে আমাদের 1 লিটারের দাম এত টাকা। তাহলে এদিকে কত হচ্ছে 120, আর এইদিকে কত হচ্ছে 8 × 96 প্লাস হচ্ছে কত 8x হচ্ছে।
তাহলে 8x সমান কত হবে, 8x সমান 120 থেকে 96 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 24, ঠিক আছে। তাহলে এদিকে 8 দিয়ে কাটা দাও, 3 8 24, তাহলে x সমান কত, x সমান হচ্ছে 3। তাহলে এখানে x আমাদের কত লিটার দুধ মিশিয়েছিলাম, x লিটার, তাহলে এখানে আমাদের জল মিশিয়েছিলাম x লিটার, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু কত এলো, 3 লিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবিসি যৌথ ব্যবসায় 1 2 3 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ ইনভেস্টের যে রেশিও সেটা কত বলা আছে, ইনভেস্টের যে রেশিও সেটা বলা আছে 1:2:3, ঠিক আছে। ইনভেস্টের যে রেশিও 1:2:3। যদি সময়ের রেশিও বলা আছে কত, টাইমের রেশিও বলা আছে, টাইমের রেশিও বলা হচ্ছে 1:2:3, টাইমের রেশিও হচ্ছে 1:2:3। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে লাভের রেশিও অর্থাৎ প্রফিটের রেশিও। তাহলে প্রফিটের রেশিও কি হবে, লাভের অনুপাত হবে প্রফিট ইকুয়াল টু আমরা কি জানি, ইনভেস্ট ইনটু হচ্ছে টাইম, ইনভেস্টের সাথে টাইম গুণ করতে হবে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, এদিকে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 9, 1:4:9, অপশান বি। এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করেন এবং ওই লেবু টাকায় কটে বিক্রয় করলে তার 20% লাভ হবে। তাহলে 30টি লেবুর দাম, এখানে সবসময় আমরা দ্রব্যের দাম চেয়েছি, যে একটা দ্রব্যের দাম বের করব, যে 30টি দ্রব্যের দাম কত, 30টি দ্রব্যের দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম সবসময় আমরা বের করব, তাহলে একটা দ্রব্যের দাম কত হচ্ছে, তাহলে 1/30 টাকা। এটা কি বলা আছে, এটা বলা আছে ক্রয় করেন অর্থাৎ সিপি। এবার 20% লাভ, 20% লাভ মানে কত, 1/5 প্রফিট। প্রফিট বলা থাকলে নিচেরটা হয়ে যায় ক্রয় মূল্য। এবার 5 টাকায় কিনে 1 টাকা লাভ করে বিক্রি করবে কত টাকায়, 6 টাকায় করবে, ঠিক আছে। তাহলে এখানে ক্রয় মূল্য 5 ইউনিট পেলাম, কিন্তু ক্রয় মূল্য এখানে হচ্ছে 1/30। তাহলে এখানে আমরা বলতে পারি 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 1/30, 5 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 1/30, তলায় 5টা চলে আসবে। প্রথমে 1-এর ওপরে যে মানটা বের করতে হয় সেটা ভাগ করতে হয়, আর 1-এর পরে যে মানটা বের করতে হয় সেটা গুণ করতে হয়। তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে এখানে 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের সাথে যেটা 6 ইউনিটের ভ্যালু, তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে 1 গণিত হচ্ছে কত, 30, তলায় হচ্ছে 30 গণিত 5, 6 দিয়ে কাটো, 5 6 30, তাহলে 1/25, 1/25। যেমন দেখো একটা দ্রব্যের টাকায় 30টি দ্রব্য, মানে একটি দ্রব্যের দাম হচ্ছে 1/30 টাকা, ঠিক আছে, 1/30 টাকা মানে কি, এই 1 টাকায় 30টা দ্রব্য পাওয়া যায়। একই রকমভাবে এইটাকে যদি আমরা একটু ভাঙি, যে 1 টাকায় দেখো 25টা দ্রব্য পাওয়া যাবে, তাহলে 25টা দ্রব্য হবে কি, বিক্রয় মূল্য 20% লাভ করতে গেলে, ঠিক আছে। এসপি হয়ে যাবে 25টি, অপশান সি সঠিক অ্যান্সার। আশিস সকাল 7টা বাজতে 12 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে 22 মিনিট হেঁটে স্টেশনে পৌঁছতে পারলো। তাহলে 7টা বাজতে 12 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছে, তাহলে সে কটায় বেরিয়েছে, 7টা বাজতে 12 মিনিট আগে, তাহলে এখানে 12 মিনিট আগে মানে 12 মিনিট মাইনাস করে দাও, মানে সে 6টা 48 মিনিটে কিন্তু সে বাড়ি থেকে বেরিয়েছে, ক্লিয়ার। এবার 22 মিনিট হেঁটেছে, তাহলে এই 6টা 48 থেকে এবার 22 মিনিট কি করেছে, হেঁটেছে, তাহলে 22 মিনিটটা অ্যাড করে দাও। এবার সে জানলো 10 মিনিট আগে ট্রেন চলে গেছে, তাহলে সে হেঁটে 22 মিনিট হেঁটে সে কতক্ষণে পৌঁছেছে সেটা দেখো, 48-এর সাথে 22 যোগ করলে কত হবে, 60 10, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। আর এদিকে তো 6 ঘন্টা, 6টা 48 ছিল, 6টা 48 আর এখানে একটা, মানে 7টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট মানে 7টা 10 মিনিট, ঠিক আছে। 7টা 10 মিনিটে সেই স্টেশনে পৌঁছেছে, ঠিক আছে। এই 7টা 10-এ সে পৌঁছেছে। এবার 10 মিনিট আগে ট্রেন চলে গেছে, তাহলে ট্রেনটা কতক্ষণে গেছে, সে 7টা 10-এ যখন সে স্টেশনে পৌঁছলো তখন দেখছে সে 10 মিনিট আগে ট্রেন চলে গেছে, তাহলে সে পৌঁছেছিল নিশ্চয়, মানে ট্রেনটা কখন ছেড়েছিল, তাহলে এর 10 মিনিট আগে, মানে 7টা 10 থেকে 10 মাইনাস করে দাও, 10 মিনিট আগে যেহেতু ছেড়েছিল মানে 7টার দিকে কিন্তু এই সকাল 7টার দিকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল, কারণ সে 7টা 10-এ পৌঁছেছে স্টেশন, এবার পৌঁছে দেখে যে ট্রেনটা 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে। 7 বছর পূর্বে এ ও বি এর অনুপাত ছিল 3:4, তাহলে এখানে প্রেজেন্ট 7 বছর পূর্বে মানে আগে কত ছিল,
3:4, আর 9 বছর পরে বলা আছে, আর একটা 9 বছর পরে কত ছিল, 7:8 ছিল। তাহলে এটার আমাদের ডিফারেন্স কত দেখো, 4-এর ডিফারেন্স দুদিকেই আছে। তাহলে এখান থেকে 3 থেকে 7 আসতে এখানে যেমন 4 হয়েছে, তাহলে এখানে কত বছর, 7 আর 9 হচ্ছে 16 বছর, টোটাল 16 বছরের ডিফারেন্স। কিন্তু এখানে আমরা 4 ইউনিটের ডিফারেন্স পেলাম, তাহলে 4 ইউনিটের ভ্যালু 16, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4। বিয়ের বর্তমান বয়স কত, তাহলে এখানে কত, বিয়ের এখানে বয়স হচ্ছে 4 ইউনিটের, মানে 4 ইউনিটের ভ্যালু বের করো, মানে এটা তো এ আর এটা হচ্ছে বি। তাহলে 4 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 4 হলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 16। এটা কি 7 বছর আগে, তাহলে 7 বছর পরে এর কত হবে, তাহলে হবে 23। এটা মানে 7 যোগ হয়ে যাবে 23 বছর। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.1/2 কেজি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? প্রথমে আমাদের 20% বের করতে হবে। 20% মানে কত, 20% মানে হচ্ছে কত, 1/5। তাহলে 5 টাকা যদি প্রাইস হয়, এবার মূল্য হ্রাস বলা আছে, তাহলে 5 টাকা আসল মূল্য, এবার 1 টাকা হ্রাস পেয়ে বর্তমান মূল্য হবে 4 টাকা। এটা হচ্ছে কি প্রাইজের রেশিও। এখান থেকে আমাদের কোয়ান্টিটির রেশিওটা বের করতে হবে। তাহলে পরিমাণটা সবসময় উল্টে যায়, ব্যস্ত অনুপাতে থাকে। যার পরিমাণ যদি দাম বেশি হয় তবে পরিমাণটা কম হবে। এবার এত কেজি এখানে আমরা দেখছি কত, 1 ইউনিট কেজি চিনি বেশি পাচ্ছে, 1 ইউনিট কেজি, 4 ইউনিট থেকে 5 ইউনিট 1 ইউনিট কেজি বেশি, কিন্তু এখানে বলা আছে 2.1/2 মানে কত, 5/2 কেজি বেশি পাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5/2। এবার এখানে বলা আছে দেখো, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। তাহলে এখানে আসলটা কোনটা, আমাদের এই দিকটা হচ্ছে আসল, কারণ এই দিকটা আসল। আগে 5 ছিল, 1 টাকা হ্রাস পেয়ে বর্তমানে 4, তাহলে আসল ক্রয় মূল্য ছিল কত, 5। তাহলে এখানে আমরা আসল যে কোয়ান্টিটি সেটা বের করবো, 4 ইউনিটের ভ্যালুটা। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5/2 গণিত হচ্ছে কত, গণিত হচ্ছে 4। তাহলে এদিকে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। তাহলে এখানে 10 কেজির দাম কত, 10 কেজির দাম এবার এখানে বলা আছে কত, 160 টাকা। তাহলে 10 কেজির দাম যদি 160 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে, তাহলে 1 কেজির দাম হবে কত, এদিকে একটা 0 কেটে দাও, অর্থাৎ 16 টাকা। তাহলে 1 কেজির দাম ক্রয় মূল্য কত হবে, প্রতি কেজির বলা আছে, মানে 1 কেজি চিনির যে ক্রয় মূল্য সেটা হবে 16 টাকা। কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো, তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। এখানে পার্সেন্টেজও যখন বেশি হচ্ছে, তখন আমাদের কি সুদও কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে। পার্সেন্টেজও যখন বেশি হচ্ছে, তখন আমাদের কি, মানে সুদের হার যখন বেশি হচ্ছে, তখন আমাদের কিন্তু এদিকে সুদও কিন্তু বেশি হচ্ছে। সিম্পল আমাদের যখন এরকম দুটোই বেশি বলবে, তখন আমাদের সিম্পল আমাদের প্রিন্সিপালের পরিমাণটা বের করতে হবে। প্রিন্সিপাল ইকুয়াল টু কি, 100 গণিত ইন্টারেস্ট কত আছে, 5,100। তাহলে এখানে আমরা লিখলাম 5,100। নিচে রেট হচ্ছে 1% ইন্টু টাইম হচ্ছে 3 বছরের জন্য। 3 17 51, অর্থাৎ এদিকে হচ্ছে কত, 1700, আর এদিকে হচ্ছে 1717, আর এদিকে 4টে 0। ঠিক আছে, কোন অপশানে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি নল চৌবাচ্চায় 8 ঘন্টায় ভর্তি করে এবং অন্য একটি নল চৌবাচ্চা 20 ঘন্টায় খালি করে। দুটি নল একই সঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে। তাহলে ধরলাম এ নল 8 ঘন্টায় পূর্ণ করে, আর বি নল 20 ঘন্টায় খালি করে। তাহলে বি নলটাকে একটু মাইনাস দিলাম, যেহেতু খালি করে বলা আছে। তাহলে এখানে 8 আর 20 লসাগু কত হবে, 8 আর 20 লসাগু হবে 40। তাহলে এদিকে হচ্ছে 5 8 40, আর এদিকে হচ্ছে 5 2 20। তাহলে দুটি নলকে যদি চালু করে, এ নল তো পূর্ণ করবে, আবার বি নল খালি করে দেবে। এ নল 5 ইউনিট করে পূর্ণ করবে, আর বি নল 2 ইউনিট করে খালি করবে। টোটাল কি 3 ইউনিট করে পূর্ণ হচ্ছে। তাহলে 3 ইউনিট করে 40 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে, 3 13 39, 1 ভাগ শেষ থাকছে, তাহলে ওপরে 1 তলায় 3, 13 পূর্ণ 1/3। রমেনের জন্মদিনের 9 দিন আগে বুধবার ছিল, তাহলে রমেনের জন্মদিনের 2 দিন পর কী হবে। তাহলে রমেনের জন্মদিনের 9 দিন আগে বুধবার ছিল, তাহলে এখানে 9 দিন আগে যদি বুধবার থাকে, ঠিক আছে, 9 দিন আগে, তাহলে
এই 7 দিন পর পর কিন্তু সেম ডেট হয়, এটা জানো। তাহলে বুধবার ছিল, এবার 7 দিন পর কিন্তু আবার বুধবার হবে, ঠিক আছে। তাহলে এদিকে 7 দিন পর আবার বুধবার হলো, তাহলে 8 দিনের বেলায় কী বার হবে? 8 দিনের বেলায় বৃহস্পতিবার হবে। তারপর 9 দিনের বেলায় কী হবে? শুক্রবার হবে। এবার বলা আছে কি, তাহলে 9 দিন আগে বুধবার ছিল, তাহলে এখানে 9 দিন পর কী বার হলো? 9 দিন পর হলো শুক্রবার। রমেনের জন্মদিনের 2 দিন পর কী হবে? তাহলে রমেনের জন্মদিন হচ্ছে শুক্রবার, ঠিক আছে। জন্মদিন 9 দিন আগে ছিল বুধবার, জন্মদিনের 9 দিন আগে, তাহলে এখানে জন্মদিনের 9 দিন পরে মানে হচ্ছে শুক্রবার। এবার জন্মদিনের 2 দিন পরে কী হবে? তাহলে শুক্রর সাথে 2 যোগ করে দাও, তাহলে শুক্র শনি রবিবার, ঠিক আছে, রবিবার হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, ত্রুটির পরিমাণ কত? 90 ডিগ্রির পরিবর্তে লিখেছে কত? 89 ডিগ্রি 33 মিনিট। তাহলে ভুল কতটা করেছে? তাহলে 90 ডিগ্রি থেকে আমরা কি করব? 89 ডিগ্রি 33 মিনিট মাইনাস করব। এবার মাইনাস করলে কি হবে দেখো, প্রথমে এখানে 90 ডিগ্রি এই থেকে এটা মাইনাস করলে জাস্ট এখানে দেখো, কিংবা এটাকে এইভাবে করতে পারো যে 89 ডিগ্রি 33 মিনিটের সাথে কত যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে। তো এখানে আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, মানে এখানে 27 মিনিট যদি আমরা যোগ করি, দেখো এখানে আমাদের কিন্তু 89 ডিগ্রি আর এদিকে হচ্ছে কত? 60 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, 60 মিনিট। তাহলে ওই 60 মিনিট 1 ডিগ্রি সমান হচ্ছে কত? 60 মিনিট। তাহলে এই 60 মিনিট সমান 1 ডিগ্রি লিখতে পারি। তাহলে এই 89 ডিগ্রি প্লাস হচ্ছে কি 1 ডিগ্রি, ঠিক আছে, সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে এটা থেকে এটা মাইনাস করলে দেখবে তোমরা কত পেলাম আমরা, দেখো এখানে 27 ডিগ্রি যোগ করলে আমাদের কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, মানে 60 মিনিট আমাদের আনতে হবে মেন কথা। তো এখানে আমাদের 27 মিনিটের কিন্তু ভুল লিখেছে, তাহলে রং লিখেছে কত? ভুল লিখেছে হচ্ছে 27 মিনিট। এবার মিনিটটাকে এক কাজ করো, এই মিনিটটাকে ডিগ্রিতে করো। মিনিটকে ডিগ্রিতে করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করে দিতে হয়, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে মিনিটকে আমি ডিগ্রি করব, মানে 60 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে ভুল। এবার কতর মধ্যে ভুল করেছে? 90 এর মধ্যে, ইন্টু কি পার্সেন্টেজের হচ্ছে 100। এবার এখানে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 27 বাই হচ্ছে কত? 27 বাই হচ্ছে 60, 90টা উল্টে 1/90 হয়ে যাবে, গণিত হচ্ছে কত? 100। এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য তো কাটা যাবে, 9 দিয়ে কাটা দাও 3, 3 দিয়ে কাটা দাও 2, তাহলে এখানে কি হচ্ছে? 1/2%, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 1/2%। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, তাদের লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যা, ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, যেমন একটা 2 মৌলিক সংখ্যা, কিংবা একটা 3 মৌলিক সংখ্যা, একটা 5 মৌলিক সংখ্যা, পরস্পর এরা মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে? দুটি মৌলিক সংখ্যার গুণফল হয়ে যাবে, মানে 3 গুণিত 5 হয়ে যাবে কি? 15 হয়ে যাবে লসাগু। তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল 117, তাদের লসাগুও 117 হবে। এখানে দুটি মৌলিক সংখ্যার গুণফল আমরা দেখো কত পেলাম, গুণ করলে দেখো 15 হবে, লসাগু দেখো 15 হচ্ছে। দুটি মৌলিক সংখ্যার গুণফল যেটা, তাদের লসাগু কিন্তু সেম একই থাকবে। তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 হলে লসাগুও হবে 117। 1/1, 1/4 এইভাবে আছে। প্রথমে আমাদের ডিফারেন্সটা দেখতে হবে, কি আছে? 3-এর ডিফারেন্স, মানে এখানে আমাদের কটা পদ আছে দেখো? 5টা পদ, মানে এরকম কত আছে? এদিকে 3টেতে হয়েই গেছে, এদিকে আর কত পদ আছে? এদিকে 7, প্রথমে দেখো 4-এর সাথে 3 যোগ করেছে, এদিকে 7-এর সাথে 3 যোগ করেছে, তাহলে এখানে এবার আমরা কি করব? 7-এর সাথে 3 যোগ করব, আর এদিকে হচ্ছে কি 10-এর সাথে 3 যোগ করব, অর্থাৎ 13। এটা হচ্ছে চতুর্থতম পদ। আর পঞ্চমতম পদ কি? 1/, এদিকে হচ্ছে 13, গণিত হচ্ছে কত? 16। এটা হচ্ছে পঞ্চমতম পদ। তাহলে এখানে আমাদের এটার আমরা জানি কি প্রথম, অর্থাৎ ফার্স্ট টার্ম, অর্থাৎ 1/1 মানে হচ্ছে 1, সেটা থেকে মাইনাস করতে হবে কি আমাদের শেষ টার্মটা, মানে 1/16।
ঠিক আছে, এটা মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে এটা দেখো, এখানে আমাদের এটা যদি একটু বোঝাই, এখানে 1/1 যেটা আছে, 1/1 গণিত আছে, সেটাকে আমরা মাইনাস হিসেবে লিখতে পারি 1/4। দেখো এটাকে সলভ করো, এদিকে নিচে 4 হবে, এদিকে 4 একে 4 4, এদিকে নিচে দেখো 4 হবে, আর ওপরে 4 থেকে একবার দিলে এটা 1 হবে। ঠিক আছে, আবার যোগ চিহ্ন দেখো 1/4 আছে, আবার যোগ চিহ্ন দেখো 1/7 আছে। তাহলে দেখো এগুলো কাটা যাবে, এগুলোও কাটা যাবে, শুধু ফার্স্ট টার্ম পড়ে থাকবে মাইনাস লাস্ট টার্ম পড়ে থাকবে। লাস্ট টার্ম 1/16 আছে, তাহলে এদিকে 16 আর এদিকে 16কে 16, 15/16। এটা অ্যান্সার নয়। প্রতিটা ডিফারেন্স দেখো কত আছে, 3। তাহলে এখানে 3 তলায় আছে, মানে এখানে তলায় 3 দিয়ে ভাগ করে দাও। 4এর ডিফারেন্স হলে 4 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে 3 5 15, অর্থাৎ 5/16 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি ব্যাংক থেকে 600 টাকার একটি চেক ভাঙালেন। ব্যাংক থেকে তিনি 10 টাকা, 5 টাকার নোট, 72টি নোট পেলেন। মোট 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে ধরলাম এদিকে হচ্ছে 10 টাকার নোটের সংখ্যা, আর এদিকে হচ্ছে 5 টাকার নোটের সংখ্যা। ঠিক আছে, 600 টাকার 10 টাকার নোট কত হবে? 10 টাকার নোট 600 টাকা, তাহলে এখানে 600কে 10 দিয়ে ভাগ করে দাও, মানে 60টি নোট হবে। 10 টাকার 60টা নোট মিলেই তো 600 টাকা হবে, তাহলে 10 টাকার নোট ধরলাম এদিকে 60টা আছে। 5 টাকার নোট কটা হবে? 600কে 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 120টা হবে নোট। ঠিক আছে, 5 টাকার 120টা নোট মিলেই তো 600 টাকা হবে। ঠিক আছে, আর এদিকে মোট বলা আছে কত? 72 টাকা, 72টি নোট। এদিকে 10 টাকার নোট হচ্ছে 60টা, 5 টাকার 120টা, মোট বলা আছে 72টা। তাহলে এটাকে অ্যালিগেশন ইউজ করব। তাহলে এদিকে কত হচ্ছে? 8 7 8 4 12, 48। আর এদিকে কত হচ্ছে? 12। বলা আছে 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত পেলাম আমরা? 48। কোন অপশান আছে? অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।